শুরু হচ্ছে আজকের গল্প মনের খেলা। কলমে রিমা বিশ্বাস। সুজাতা তাওয়ায় রুটি সেঁকছিল। হৈ হৈ করে কৌস্তব ঢুকতে তাকালো। দেখে হাতে স্টিলের ক্যান। ক্যানটা মুখের সামনে তুলে ধরেছে। আখি গুড় আনলাম। রুটি উল্টালো সুজাতা। গুড় আনবে বলে ক্যান সঙ্গে করে নিয়েই গেছিল। তা এতে আশ্চর্য প্রকাশ করার বা অবাক হওয়ার মতন কিছু পেল না। কৌস্তব ক্যানটা স্ল্যাবের উপর রেখে বলল, বাদামও এনেছি। ওই যে তুমি চিনে বাদাম কিশমিশ তারপর কাজু আমন্ড দিয়ে চিটগুড় টাইপ ঘরে তৈরি বড়লোকি চকলেট করো না, ওরম কিছু একটা করো। ঠোঁট বেঁকালো সুজাতা। কেন, বাপ্পাদের ওখানে যাব বলে? হ্যাঁ, মানে তা নয় তো কি, তোমার নাতি দুটো তো তাদের ঠাম্মির হাতে চকলেটটি খায়নি। এখনকার বাচ্চারা ওসব মুখে দেবে না। গিন্নির উৎসাহে ভাটা দেখেও কৌস্তব দমল না। সব যুগের বাচ্চারাই মিষ্টি ভালোবাসে গো। শোনো, আমি ভালো ঘি পেলাম, নিয়ে নিয়েছি। ছুটকনের দোকানের ঘি, এখনো কোয়ালিটিটা মেনটেন করে। আর গোবিন্দভোগ চাল এনেছি, তুমি পায়েস করে নিও। বাজারে মোটা মোটা তেঁতুলের ছড়া উঠেছিল, ভাবলাম নিয়ে নি। কিন্তু তুমি তো আচার টাচার করতে তেমন ইন্টারেস্ট দেখাও না, তাই আর নিলাম না। বলি, রোদ্দুর তো এখন ভালোই দিচ্ছে, বড়ি কটা যদি দিয়ে দাও, ছাদে দিলে শুকোবে না? বাজারে এখন সব কিনতে পাওয়া যায়, আর যে জিনিস চাইলেই মেলে তার কদরও কমে যায়, বুঝলে? তাই বড়ি আচার বেঁধে ছেদে নিয়ে যেতে হবে না। তোমার ছেলের বাড়ি যাচ্ছ, দুদিন হাত পা ছড়িয়ে থাকবে, ব্যাস, আবার ফিরে আসবে স্বগৃহে। রুটি ক্যাসারোলে পুড়ে ঢাকনা লাগালো সুজাতা। ভুরু নাচল কৌস্তবের দিকে যে। ছেলের বাড়ি যাবে বলে খুব পুলক জেগেছে মনে হচ্ছে। বুড়োর মনে আজকাল বড্ড বেশি ফুর্তি। কৌস্তব সুজাতার কথায় তেমন আমল দিল না, ঘরের দিকে পা বাড়ালো। সুজাতা ডাইনিং টেবিলে খাবার বাড়ছে। রুটি প্লেটে রেখে আলু কুমড়োর তরকারি বাড়ল। জল খাবারে রুটি খায় ওরা, অন্য কিছু কৌস্তব পছন্দ করে না। তবে বাপ্পারা বাড়ি এলে নবনীতা মাঝে মধ্যে পোশাকি খাবার বানায়, তখন খুব আগ্রহে খায় কৌস্তব। ডাকলো কৌস্তবকে। বেডরুম থেকে অলস পায়ে বেরিয়ে এসে চেয়ার টেনে বসল কৌস্তব। বিরস মুখে রুটি চেবোচ্ছে। আর চোখে কৌস্তবকে দেখে নিল সুজাতা। বাজার থেকে বাবু যা যা কিনে এনেছে তার প্রতি আগ্রহর বদলে কটাক্ষ মেলাতে বুঝি বাবুর মেজাজ ঝুলে গেছে। গলা ঝেড়ে সুজাতা বলল, ট্রেন তো দুদিন পর, মানে শুক্রবার সন্ধে, তাই পায়েসটা শুক্রবার সকালে করে নেব, কি বলো? রোদের ঝলক খেলল কৌস্তবের মুখে। হ্যাঁ হ্যাঁ, টেনে টেনে ঘাড় দুলিয়ে বলল কৌস্তব। ওর বলার ভঙ্গি দেখে হাসি পেল সুজাতার। কৌস্তবের মধ্যে এখন একটা ছেলে মানুষই আছে, অনেক কিছু বোঝে না, নাকি বুঝেও বুঝতে চায় না কে জানে। চাপা শ্বাস বুক বেয়ে গড়িয়ে পড়ল সুজাতার। কৌস্তবের আন্দাজে সুজাতা হয়তো বড্ড বেশি বুঝে ফেলে, তখনই কষ্ট পেতে হয়। এক এক সময় সুজাতার মনে হয় অনেক কিছু না বোঝাই ভালো। এই যে ওরা বাপ্পাদের বাড়ি যাবে, তাতে কি নবনীতা খুব খুশি হবে? সুজাতার তো মনে হয় না তা। লুডোগুলি দুদিন ঠাম্মি ঠাম্মি দাদু দাদু বলে ঘুরঘুর করবে, তারপরই তো নবনীতার শাসন বেড়ে যায়। পড়তে বসো, স্কুল কামাই হয়ে গেল, টিউশন গেল না, আর কত কি টেনশনের বলি। বাপ্পা হয়তো খুশিই হয়, রেলের চাকরি পেয়ে সেই কবে থেকে তো আসানসোলে পড়ে আছে ছেলেটা। বাড়ির জন্য, কলকাতা শহরটার জন্য মন কেমন তো করে। সেখানে মা বাবা যখন বেহালা থেকে আসানসোল যায় কদিন থাকার জন্য, তখন কি ওর খারাপ লাগার কথা? সুজাতার হাতের এঁচুড়ের ডালনা আর পাঁঠার মাংস খেতে বড় ভালোবাসত বাপ্পা। আর শীত পড়ার মুখেই ছেলের বায়না থাকতো, মা রাঙা আলুর পান্তুয়া খাবো। তা এখন মুখ ফুটে কোনো কিছু খাওয়ার বায়না করে না বাপ্পা।
এই বায়না না করাটাই যেন অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে মা ছেলের মাঝে। বাপ্পার কি এখন মায়ের রান্না মনে পড়ে? না বউয়ের ভয়ে মায়ের কাছে আবদার করতে চায় না? সুজাতা জানে না, তবে সুজাতা নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। জোর করে কাছে ঘেঁষার চেষ্টা করতে গিয়ে গুঁতো খাওয়ার চাইতে মানে মানে দূরে সরে যাওয়াই ভালো। শুক্রবার সন্ধে ট্রেন। এক ট্রলি ব্যাগ ঠাসা জিনিস নেওয়া হয়ে গেছে, সঙ্গে কাঁধের ঝোলা, ব্যাগে ওষুধপত্র, টুথব্রাশ, জলের বোতল, তোয়ালে, আরো হাবিজাবি কিছু দরকারি জিনিসও গেছে। একটা বস্তার ব্যাগে গেছে বড় টিফিন বক্সের পায়েস, 2 কেজি ঘি, মিষ্টি দই, রাজভোগ, সন্দেশ। কৌস্তবের আবার রাতে কাঁঠালি কলা খেয়ে শোবার অভ্যেস। ডজন খানেক কলাও চালান করেছে ব্যাগে। রিজার্ভেশন করা সিট। ট্যাক্সি করে হাওড়া এসে লিস্ট চেক করে কামরায় উঠল কৌস্তব আর সুজাতা। সিটের নাম্বার মিলিয়ে বসল দুজনে। হাঁপিয়ে গেছে। ট্রলি টানাটানি করে, ব্যাগ কাঁধে ছোটাছুটি করে ট্রেনে উঠতে উঠতে বয়স জানান দেয় শরীরের হাঁপ হয়ে। ঝোলা ব্যাগ থেকে জলের বোতল বের করে গলা ভেজালো সুজাতা। বোতলে ছিপিয়ে আটকাতে আটকাতে বলল, জল খাবে? মাথা নেড়ে না বলল কৌস্তব। তাকিয়ে আছে জানলার দিকে। ব্যস্ত সমস্ত লোকজন। হলুদ বাতি ছড়িয়ে রয়েছে স্টেশন জুড়ে। কেমন যেন ঘোরের মতন লাগে কৌস্তবের। স্টেশন চত্বরটা যেন একটা ব্যস্ত রাজ্য। সবাই ছুটছে। মানুষজনের কলকল ধ্বনিকে ট্রেনের ডাক এক ধমকে বুঝিয়ে দেয়। মোটা স্বরের চায়ে গরম কানে আসতে কৌস্তব নড়ে চড়ে বসল। সুজাতার দিকে তাকিয়ে ভুরু নাচালো। খাবে? বলো। 2 চা দাও তো ভাই। খয়াটে চেহারার মাঝবয়সী ছেলেটাকে বলল কৌস্তব। চাওয়ালা 2 কাগজের কাপ এগিয়ে দিল। ধোয়ায় ফু দিয়ে চুমুক দিল কৌস্তব। আহ, একে বলে তেষ্টা মেটানো। দূর, এই ফুচুক ফুচুক চুমুকে চা শেষ। এতে আবার তেষ্টা মেটে নাকি? ঠোঁট বেঁকিয়ে বলল সুজাতা। তা ঠিক, তা তুমি একটা ফ্লাক্সে চা আনলেই তো পারতে। বাড়িতে কতগুলো ফ্লাক্স পড়ে আছে। ওই করি আর কি। 2 দিন সংসার ছেড়ে কোথাও যাব, তাও কিনা সংসার বেঁধেই নিয়ে যেতে হবে। চা শেষ করে কাপ জানালা দিয়ে ছুঁড়ে ফেলল কৌস্তব। ট্রেন ছাড়ল দুলকি চালে। ধীরে ধীরে বাড়ল গতি। প্ল্যাটফর্মে লোকজন, স্টল লাইট, পোস্ট পিছনে ফেলে ট্রেন এগোচ্ছে অগ্রমুখে। ওলট পালট হাওয়া ঢুকছিল জানালা দিয়ে। কৌস্তব জানালা বন্ধ করে দিল। সুজাতার পাশে অল্প বয়সী একটি মেয়ে বসেছিল, সঙ্গে তার হাজবেন্ড, কোলে ছোট ছেলে। হাসি হাসি মুখে মেয়েটা তাকালো কৌস্তবের দিকে। জানালাটা বন্ধ করে ভালো করেছেন মেসোমশাই, আমার ছেলে ঠান্ডা লাগার ধাত আছে। কত বয়স? ছেলেটার গাল টিপে বলল সুজাতা। এই তো 2 বছর হলো। তোমরা আসানসোল থাকো? আমার বাড়ি আসানসোল, বলল মেয়েটি। হেসে হেসে তাকালো পাশে বসা ওর হাজবেন্ডের দিকে, বলল, ওর বাড়ি বাগুইহাটি। কদিন আসানসোল থেকে আবার ফিরব। একঘেয়ে সংসার করতে কি ভালো লাগে বলুন? হাসলো সুজাতা। আমার খুব ভালো লাগলো তুমি বাপের বাড়ি না বলে আমার বাড়ি বললে। মেয়েটা বেশ মিশুকি, হেসে হেসে কথা বলে। যেখানে চোখ খুললাম, কথা বলা শিখলাম, হাঁটতে শিখলাম, সেটাই তো নিজের বাড়ি হওয়া উচিত, তাই না? তবে বিয়ের পর তুমি যেখানে থাকছো সেই নতুন আস্তানাটাকে কি বলবে? কৌস্তব প্রশ্ন করে বসল। সুজাতা বিরক্ত হল। মেয়েটি হাসল। আদি বাড়ি ছেড়ে যখন কেউ নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনে, তখন কি ওই আদি বাড়িটা আর তার থাকে না মেসোমশাই? পৈতৃক ভিটে থাকলে কি কেউ অন্যত্র তার সম্পত্তি বাড়ায় না? হেসে ফেলল কৌস্তব। এবার মেয়েটির পাশে চুপচাপ বসে থাকা ছেলেটির মুখে বুলি ফুটল। ওর সঙ্গে কথায় পারবেন না। আমি ওকে বেশি ঘাটাই না। ওর মৌচাকে ঢিল ছুড়লেই মুশকিল, বিন বিন করে মৌমাছি পাঠিয়ে দেবে। কথা বললে তবে মনের জট আলগা হয়, নইলে কখন কোন না কওয়া কথা মনের গোপন ঘরে জমাট বেঁধে অভিমানের আকার নেবে।
তা বলা মুশকিল। দেখলেন দেখলেন, হাসছে মেয়েটির বর। কৌস্তবের মুখেও হাসি। সুজাতা হাসলেও আলগাভাবে। চোখ গেল জানালায়। বন্ধ জানলার কাচের আবরণ ভেদ করে নজর ছুটছিল ট্রেনের সঙ্গে। অন্ধকারের মাঝে অনেক দূরের বিন্দু বিন্দু আলো। মনটা ভারী ভারী লাগছে। বাপ্পার সঙ্গে দিনে দিনে দূরত্ব বাড়ছে, তা কি শুধুই সুজাতার নিজেকে গুটিয়ে আনার জন্য? বাপ্পার কি কোনো ভূমিকা নেই? ও কি বোঝে না মায়ের অভিমান? স্টেশনে বাপ্পা এসেছিল মা বাবাকে নিয়ে যাওয়ার জন্য। রেলের অফিসার পোস্টে কাজ করে বাপ্পা। বাংলো পায় রেল থেকে। বাপ্পার বাংলোয় ঢুকতেই লুডো গুলি ঠাম্মি দাদু বলতে বলতে ছুটতে এলো। পিছন পিছন লেজ নাড়তে নাড়তে ভৌ ভৌ করতে করতে এসেছে টয়। নবনীতা হাউসকোট পরে দাঁড়িয়ে আছে গেটের কাছে। বাপ্পা লাগেজ ব্যাগেজ নিয়ে ভেতরে ঢুকে গেল। সুজাতার কৌস্তব নাতি নাতনিদের প্রশ্নের ঝড় সামলাতে সামলাতে এগোচ্ছে। লুডোর প্রথম প্রশ্ন, কবে যাবে? এই প্রশ্নের ভিতর লুকিয়ে থাকে লুডোর অন্তরের উদ্বেগ, অর্থাৎ কতদিন সে ঠাকুমা দাদুকে পাবে। কিন্তু বছর চারের লুডো তো গুছিয়ে পেশ করতে পারে না। ওকে দাবরানি দেয় গুলি, ওর চেয়ে 2 বছরের বড় দিদি। ব্যাডম্যান আর লুডো এইভাবে বলে না। ওদের কথা শুনতে যেমন ভালো লাগে, তেমন হাসি পায় সুজাতা কৌস্তবের। লিভিং রুমে এসে বসল সবাই। নবনীতা রান্নার কাজে সাহায্য করার একজন লোক আছে, একজন বাংলোর বাগান দেখাশোনা করার। নবনীতা চোখের ইশারায় রামদেওকে চা বানাতে বলল। তারপর কুশল বিনিময় এলো। কেমন আছো মা? হাঁটুর ব্যথার কোনো ইমপ্রুভ হলো? সুজাতা সফরে ক্লান্ত হয়ে সামান্য বলল, না রে মা, ও যাওয়ার নয়। আর বাবার প্রেশার আর বাড়েনি তো? এবার ডক্টর গুহ যে মেডিসিনটা চেঞ্জ করে দিল, সেটা কাজ হয়েছে তো? আমি তন্দুরুস্ত আছি, হেসে হেসে বলল কৌস্তব। কাছে টেনে নিল লুডোকে। ঠাম্মি, কি কি এনেছে বলো তো? চোখ ঘুরছে লুডোর। কি? সেটাই তো দাদু জিজ্ঞেস করছে স্টুপিড। পাশ থেকে ফোড়ন কাটলো গুলি। কি দাদু, কি আছে ব্যাগে? শার্ক না ইয়া বড় ডাইনোসর? ইডিয়েট। 2 নাতি নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কৌস্তব। রামদেও চা নিয়ে এসেছে, সঙ্গে সিঙ্গারা। প্লেট টেবিলে রাখল নবনীতা। মা, তুমি আগে ফ্রেশ হয়ে নাও। লুডো, গুলি, ডোন্ট ইরিটেট দাদু। কাম অন, গো টু ইয়োর রুম। হারি আপ, হারি আপ। বাবা, তুমিও ফ্রেশ হয়ে নাও, নইলে চা ঠান্ডা হয়ে যাবে। ওপাশের বাথরুমটায় চলে যাও। নবনীতার কথা মতো উঠে পড়ল দুজনেই। চা পর্ব মিটিয়ে রাতের আহার সারা হলো। কৌস্তব দেশি মুরগির ঝোল খেতে ভালোবাসে বলে বাপ্পা দেশি মুরগি এনেছিল। নবনীতা ফ্রুট কাস্টার্ড করেছিল। শেষ পাতে ভালোই লাগলো পরিবর্তনটা। মৌরি চিবোতে চিবোতে খাটে এসে বসল সুজাতা। কৌস্তবের চোখ তখন ঢুলছে। শুয়েই পড়ো না, বসে বসে ঢুলছ কেন? সুজাতার ডাকে চোখ বড় বড় করল কৌস্তব। উঠে বসল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, বাপ্পাটা ভালোই উন্নতি করেছে বলো। ও ঠাট বাট দেখলে গর্ব হয়। বাচ্চাগুলোকে কনভেন্টে পড়াচ্ছে, তারপর দুটো লোক। নবনীতা তো শুনলাম সমিতি টমিতি করে, পার্টি টাটি যায়। ঘরের কাজ করে করে দিন কাবার করে না। আমরা কি ছিলাম? আমার মাসিক আয় কত কম ছিল। বাপ্পাকে বাংলা মিডিয়ামেই পড়িয়েছি। তোমাকেও তো কম খাটুনি খাটতে হয়নি। প্রত্যেক দিন আমাদের বুঝে শুনে হিসাব করে চলতে হয়েছে। শখ করে কিছু কিনতে বা মাসের শেষে ভালো কিছু খেতে পারিনি। আমাদের মতন ফ্যামিলি মানে একেবারে মিডিল ক্লাস ফ্যামিলির যা রকম সকম হয়, তাই তো ছিলাম আমরা। সেখানে বাপ্পা অনেক ডেভেলপ করেছে। আমাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড কি বদলে যায়নি? কপালে ভাঁজ পড়ল সুজাতার। বাপ্পার উন্নতি করায় ওর জীবনশৈলী বদলেছে ঠিকই, কিন্তু তাতে কি সুজাতাদের ধরন ধারণ বদলেছে? না, সুজাতা বদলাতে চায়। সুজাতা যেমন ভাবে ছিল
ওর মনে হয় সেটা খারাপ তো নয়। হ্যাঁ, আগের তুলনায় আর্থিক স্বাচ্ছল্য বেড়েছে ঠিকই। কোস্তাব রিটায়ারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি মিলিয়ে মোটা টাকা পেয়েছে। বাপ্পা মাস গেলে টাকা পাঠায়। তা বলে সুজাতা ওর গতে বাঁধা জীবনধারা বদলাতে চায় না। ওর নিজস্ব জগতের রাশ নিজের হাতে রেখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছে। এটাই ওর কাছে বড় তৃপ্তিদায়ক। বলল, ছেলের উন্নতিতে তো খুশি হওয়ারই কথা, কিন্তু আমাদের মিয়া বিবির সংসারের স্ট্যান্ডার্ড যা ছিল তাই আছে, তা বদলাতে যাবে কেন? আর কথা বাড়ালো না কোস্তাব। পাশ ফিরে শুয়ে পড়ল। খাট থেকে নেমে লাইট নিভিয়ে আবার পাশে এসে শুল সুজাতা। ফাল্গুন মাসের মাঝামাঝি সময় রাতের দিকে শীত শীত করে। উঠে বসতে দেখে পায়ের কাছে দুটো চাদর রাখা। নবনীতাই রেখে গেছে। চাদরটা খুলে কোস্তাবের গায়ে দিয়ে দিল সুজাতা। আরেকটা টেনে নিল নিজের গায়ের উপর। শুতেই তন্দ্রা মতন আসছিল। মনে একটা অস্বস্তি ঘুরপাক করছে। বাপ্পার বাড়িটা নিজের বাড়ি কেন মনে হয় না সুজাতার? ছেলের বউকে মেয়ে ভাবতে পারে না বলে, নাকি নবনীতার সঙ্গে খাপ খাওয়াতে পারে না বলে? সুজাতা কি নবনীতাকে হিংসা করে? ওর ছেলের টাকায় নবনীতা এত ঠাটে আছে, এত চালে রয়েছে, যেখানে সুজাতা এমন জীবন কল্পনাও করতে পারেনি। ভাবনাটা আসতে ঘুমটা চটকে গেল। সুজাতা কি এত সংকীর্ণ মনের নাকি? নিজেকে সংকীর্ণ মনা কি ভাবা যায়? সকাল সকাল বাজার থেকে কাঁকড়া এনেছে রামদেও। তা দেখে কৌস্তাব শিশু সুলভ স্বভাব মতন লাফালাফি শুরু করল। বাপ্পা, তোর মায়ের হাতের কাঁকড়া রান্না মনে আছে? বাপ্পা হাসি হাসি মুখে বলে, সে তো কোন ছোটবেলায় খেয়েছি, তারপর কাঁকড়া তেমন বাজারে উঠত কই। সুজাতা, তুমি আজ রাধো, ফরমাইশ করে বসল কৌস্তব। সুজাতা মনে মনে খুশি হলেও তা মুখে প্রকাশ করল না। পাছে নবনীতা ভাবে এসেই হেসেল হাতাবার চেষ্টা। অপ্রতিভ মুখে বলল, আমি কি এখন আগের মতো পারবো? বাপ্পা, আজব বললে। কৌস্তবের গলায় কৌতুক। নবনীতা বলল, না না মা, কেন? দুদিনের জন্য ছেলের কাছে এসে রাঁধতে হবে কেন? ও রামদেও ঠিক পারবে। আরে তুমি জানো না নবনীতা, তোমার শাশুড়ি দারুণ রাঁধে। গরম মশলা টশলা দিয়ে যা করে রান্না করে না। ও মা, তা রামদেও কি গরম মশলা দিয়ে করতে পারবে না নাকি? উফ ও। কৌস্তবের মুখের ভাবভঙ্গি দেখে রনে নামল সুজাতা। আচ্ছা বাবা, আচ্ছা, আমিই করছি। কৌস্তব খুশ। বাপ্পা কোনো মন্তব্য পেশ করল না। লুডোগুলি লাফালাফি শুরু করেছে। রান্নাঘরে যখন শাশুড়ি, তখন নবনীতা ঘরে বসে থাকে কি করে? সেও রান্নাঘরে ঢুকলো, নইলে খারাপ দেখায়। বাপ্পা পরে বলতে পারে, তুমি তো বসে বসে রইলে। মা রান্নাঘর সামলালো। পেঁয়াজ রসুন বাটার জন্য শিলনোড়া খুঁজছিল সুজাতা। নবনীতা বলল, দিন মা, আমি মিক্সিতে বেটে দিই। কেন জানি একটা অজানা রাগ কিসপিস করছিল সুজাতার ভিতর ভিতর। হয়তো রামদেও সুজাতার মতন রাঁধতে পারবে এমনটা নবনীতা বলল সেই জন্য, বা নবনীতা শাশুড়িকে রাধার জন্য অনুরোধ করল না বলে। শাশুড়ি কেমন করে রাধে তা শিখে নেওয়ার নবনীতার কোনো রকম আগ্রহ না দেখে। যে কারণেই হোক, একটা রাগের হলকা বইছিল বুকের চূড়াগুলি দিয়ে। বলল, সব কি মেশিনে হয়? তবে তো জীবনে প্রেম ভালোবাসার ছোঁয়া কিছুই থাকবে না। আমরা সব যান্ত্রিক হয়ে যাব। হাতে বাটলে যে হাতের ছোঁয়া লাগে, তাতে রান্নার স্বাদ বাড়ে। কেন জানো? কারণ এতে ভালোবাসা মেশানো থাকে। যদিও তোমরা বলবে কুসংস্কার, কিন্তু আমাদের কাছে এটা ভালোবাসা। নবনীতার মুখটা নিবে গেল। চুপ করে দাঁড়িয়ে রইল এক কোণে। ওকে দমে যেতে দেখে সুজাতার মনে হচ্ছিল ও জিততে পেরেছে। কড়াতে মশলা কষতে কষতে সুজাতার মনের ঝাঁজ কিছুটা উগড়েই দিল। সবসময় লোকের হাতে রান্নার দায়িত্ব দিও না নবনীতা। ছেলে মেয়ে বর এদের কখনো নিজে হাতে রান্না করে খাইও। ওরাও জানুক
মায়ের হাতের স্বাদ। টাকা পয়সা আছে বলে কি বাচ্চাগুলো লোকের রান্না খেয়ে বড় হবে? ওরা তো কোনোদিনও স্ট্যান্ডার্ড খাবার চিনবেই না। আমাদের টাকা পয়সা ছিল না বাপু, কিন্তু নিজেরা পরিশ্রম করেই রাখতাম। তাই না আজ বাপ্পা সেরা জিনিসটা চেনে, কারণ সেরাটা আমি ওকে খাইয়েছি। নবনীতা নিরুত্তর রইল। রাতে ডিনার করতে বসেছে সকলে একসঙ্গে। দুপুরে বাপ্পা অফিসে ছিল, তাই কাকড়া ছোঁয়াই হয়নি। রামদেও কাটা পোনার ঝোল করেছিল, সেই খেয়েছে সবাই, সঙ্গে টুকটাক বাক্যালাপ। নবনীতা ব্যবহারে কোনো রুক্ষতা আনেনি। বাপ্পার পাতে কাকড়া তুলে দিল নবনীতা। দেখো খেয়ে, মা রেঁধেছে। কৌস্তব তো থালায় আক্রমণ চালিয়েছে। বাপ্পা ঝোল দিয়ে ভাত মেখে মুখে তুলে মুখ নাড়ছে, চোখ বুজে বলল, ওয়ান্ডারফুল। সুজাতার মুখ আনন্দে ভরে গেল। কাল রাত্রির বুকের ভিতর চাপা কষ্টটা গায়েব। কি হালকা লাগছে। রসিয়ে কাকড়ার ঝোল দিয়ে ভাত মেখে খেল সুজাতা। রাতের আহার পর্ব মিটেছে অনেকক্ষণ। নিয়ম মতো মুখে মৌরি চিবোতে চিবোতে খাটে বসে কৌস্তবের সঙ্গে এটা ওটা গল্প করল সুজাতা। কৌস্তব শুয়ে পড়ল। লাইট নেবানোর আগে একবার বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরোল। বাপ্পাদের দুটো বাথরুম, একটা বাপ্পাদের ঘরে লাগোয়া, আরেকটা বাপ্পা নবনীতার শোবার ঘর পেরিয়ে উঠোনের দিকে। রাত প্রায় 11:30। চারিদিকে নিস্তব্ধ, শুধু ফ্যান চলার ঘসঘস আওয়াজ কানে আসছে। বাপ্পাদের ঘর পেরোতে নবনীতার গলা পেল সুজাতা। তীক্ষ্ণ গলায় বলছে, তোমার মা, বাপরে কি সাংঘাতিক মহিলা, জাস্ট আনবিলিভেবল। কেন, কি হলো? হাসি হাসি গলায় বলছে বাপ্পা, সকালে তো আমার ক্লাস নিয়ে নিল। কি লেকচার, কি লেকচার। কেন, আমি নিজে রাধি না? বোঝো কি যুক্তি? এ যুগে এসে ঘরের বউ মানে তাকে রাঁধুনি হয়ে থাকতে হবে। হ্যাঁ গো, তোমাদের বাড়ির লোক এমন ব্যাকটেটেড কেন? কই, আমার মা তো মরে গেলেও দাদার বউকে এসব উটপটাং কথা বলে না। কামান সুইটি, রাতে কি ঝামেলা করছো? না, আমার এসব ভালো লাগে না, কাঁদো কাঁদো গলায় বলছে নবনীতা। আরো তো কটা দিন, পরশুদিনই তো চলে যাচ্ছে মা বাবা, একটু মানিয়ে গুছিয়ে নাও। কথাটা শুনে খানিকক্ষণ ওইখানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সুজাতা। তারপর পা টিপে টিপে বাথরুম গেল। মুখে চোখে জল দিয়ে ফিরে এসেছে বিছানায়। মুহূর্তের আগের জয়ের উজ্জ্বল রংটা যে পরাজয়ের কালো রঙে ঠেকে গেল। বুকের ভেতর চাপ চাপ ভাব, দম নিতে কষ্ট হচ্ছিল। সুজাতা কি বাপ্পার কাছে ছোট হয়ে গেল? নবনীতা এই অনুযোগগুলো সুজাতার কাছে কি করতে পারত না? করলে কি সুজাতা খুশি হতো? বাপ্পাও চায় না সুজাতারা থাকুক বেশি দিন। তবে কি সুজাতারই দোষ, যার জন্য মানিয়ে নিতে হবে নবনীতাকে? কান্না পাচ্ছিল সুজাতার, খুব কান্না। বিকেলে ট্রেন। কৌস্তব সুজাতার ফেরার দিন এসে গেল। লুডো গুলি আর টয়কে নিয়ে দিনগুলো মজায় কেটেছে কৌস্তবের। লুডো তো দাদু অন্তপ্রাণ, দিন রাত দাদুর গা ঘেঁষেছিল। সুজাতা কৌস্তবকে ট্রেনে ওঠাতে এসেছিল দুই ছেলে মেয়ে নিয়ে, বাপ্পা আর নবনীতা। লুডোর মন খারাপ কেন দাদু চলে যাচ্ছে। ওর চেস খেলা শেখা হলো না। গুলির অভিযোগ ঠাম্মি বিলের গল্প শোনানো কমপ্লিট হলো না। এখনো অনেক স্টোরি বাকি। বিলে কেমন করে ধ্যান করত জানা বাকি রয়ে গেল যে। নবনীতা আর বাপ্পা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। ট্রেন ছেড়ে দিল ধীর গতিতে। জানালার পাশে বসেছে কৌস্তব। সূর্য পশ্চিমে ঢলে লাল রং ঢেলে দিয়েছে আকাশে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বাপ্পাদের পিছনে ফেলে স্পাত পথেই ছুটল লৌহযান। কৌস্তব জানালার দিকে মুখ করে বসে দেখছে ফুরিয়ে আসা আলোয় প্রকৃতির রূপরেখা।
ট্রেনে ওঠার আগে কৌস্তব সুজাতাকে বলছিল, তোমার খালি বাড়ি যাওয়ার তাড়া, নইলে আমি ফেরার টিকিট করতামই না। বাপ্পা করে দিত কোনো একদিন। ছেলের বাড়ি কি মাসখানেক থাকতে নেই? সুজাতা কিছু বলতে পারেনি। তবে আজ সুজাতার চোখ খুঁজছিল সেই দিনের ট্রেনের মেয়েটাকে। ও কি উঠেছে আজ? বলেছিল না, কথা মনে রেখে দিলে অভিমান জড়ো হয়। অভিমানগুলো জমে যে সুজাতার বুক টন টন করছে। কই সেই দিনের মেয়েটা? কথা ভাগ করলে কি কমবে এই ভার, নাকি সুজাতা জোর করে ডেকে আনে এই বোঝা? কোন গোপন খেলায় মারতে চায় সুজাতার মন? বাপ্পার মা থেকে কখন নবনীতার শাশুড়ি হয়ে যায় সুজাতা? সুজাতা বুঝতেই পারে না। তবে কি নিজেই করে নিজেকে প্রহার? শেষ হল আজকের গল্প মনের খেলা। কলমে রিমা বিশ্বাস। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম রিমা বিশ্বাসের কলমে।